তো আজকে আমাদের প্রথম যে ম্যাথটা ছিল এক্সাম্পল 2.1, এটার সেকেন্ড পার্ট। তো আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম যে এই ডিজাইন প্রবলেমে কিভাবে তোমার চ্যানেল না অ্যাঙ্গেল সেকশন, ডবল অ্যাঙ্গেল সেকশন চুজ করতে হয় এবং কিভাবে আমাদের L/R রেশিও ওকে করতে হয় সেটা আমরা দেখে আসছি, এবং ওকে না করলে সে কিভাবে কমেন্ট করতে হবে সেটা আমরা অলরেডি আলোচনা করছি। আজকে আমাদের পার্ট হচ্ছে এটা জয়েন্ট দিব আমরা। জয়েন্ট দেবো, এখানে যেটা বলা কোয়েশ্চেনের মধ্যে আমাকে ওয়েল্ডিং এর কথা উল্লেখ করা যে connection to a cassette plate is by fillet weld deposited with E70XX electrode। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া, ওয়েল্ড সাইজ 5/60 নিচ্ছি। তো ওয়েল্ডিং করার জন্য এই দুটা ইনফরমেশন আমার খুবই প্রয়োজন। একটা তোমার হচ্ছে ইলেকট্রোডের আলটিমেট স্ট্রেংথের মান কত এবং ওয়েল্ড সাইজ কত। এখানে যেটা বলা যে E70XX, এটা কিন্তু হতে পারতো E60, E70, E80, এভাবে করে 110 পর্যন্ত গাড়ি করতে পারে। তো এটা মিনিংটা কি? ই ফর ইলেকট্রোড, দ্যাট মিনস যেই স্টিলের দণ্ড দিয়ে আমরা মেইনলি দুটা স্টিল প্লেটের মধ্যে জয়েন্ট দিব, সেই স্টিলের প্লেটের আলটিমেট যে স্ট্রেংথ সেটাই মেইনলি তোমার হচ্ছে কি এই পরের দুটা ভ্যালু মিনিং করবে। তো এখানে দেওয়া আছে 70, তার মানে তোমার যেটা হচ্ছে যে আমি যেই ইলেকট্রোড যেই স্টিলের দণ্ড দিয়ে আমি মেইনলি ওয়েল্ডিং করব, দ্যাট মিনস যেটাকে আমি গলায় দুটা ম্যাটেরিয়ালের মধ্যে লাগাই দিব, সেই যে ম্যাটেরিয়ালটা গলে লেগে যাবে সেই ম্যাটেরিয়ালটার আলটিমেট স্ট্রেংথ হচ্ছে কত? 70 কেএসআই। ঠিক আছে, তো 60 বলে 60 কেএসআই, 70 বলে 70 কেএসআই, এরকম যে কোনো ভ্যালু হোক না কেন সেই কেএসআই আমাকে বুঝতে হবে যেটার আলটিমেট স্ট্রেংথ। ই ফর ইলেকট্রোড, আর পরে দুটো ভ্যালু তোমার হচ্ছে স্ট্রেংথ, আর পরে যে এক্স এক্স দেওয়া এটা মেইনলি ওয়েল্ডিং এর পোলারিটি এবং ফ্লাক্স কম্পোজিশন। যেহেতু আমরা এখন মানে প্র্যাকটিক্যালি তো ওয়েল্ডিং করবো না, তো কত ফুট থেকে করতে হবে, কত অ্যাঙ্গেল করতে হবে, এই ইনফরমেশন গুলো হচ্ছে পরে দেওয়া থাকে। এটা আমাদের এখন লাগছে না বলে আমরা যেহেতু আমরা প্র্যাকটিক্যাল করছি না, তো আমাদের এই ভ্যালুটা লাগবে না। ঠিক আছে, আমাদের মেইনলি প্রথম এই ভ্যালুটাই আবার লাগবে যে কত কেএসআই আমার স্ট্রেংথ, সেটা আছে ইম্পর্টেন্ট। আর ওয়েল্ড সাইজ বলা হচ্ছে 5/60 ইঞ্চি। এটা মেনলি তোমার ওয়েল্ডিং এর যে থিকনেসটা, যে আমি কত থিক আকারে ওয়েল্ডিং করব। যেমন এটা হতে পারে 3/16 হতে পারে, 5/16 হতে পারে, 7/16 হতে পারে, আরো বড় হতে পারে, এরকম ভ্যারি করতে পারে। তো এটা তোমার ডিপেন্ড করে আসলে যে আমি কত থিকনেসে ওয়েল্ডিং করবো। তো এই মানটা নর্মালি তোমাদের মানে পরীক্ষা হলে দেওয়া থাকবে। এটা তোমার ডিপেন্ড করে যে আমি যদি একবার ইলেকট্রোড দিয়ে টান দেই ওয়েল্ডিং করার সময়, সেটা তোমার হবে 3/16, দুইবার টানলে হবে 5/16, তিনবার করলে 7/16। এভাবে আসলে জিনিসটা ভ্যারি করে যে কত থিকনেসে ওয়েল্ডিং করবো। তো আমার যেটুকু প্রয়োজন, আমার যে ক্রাইটেরিয়া, সেই প্রয়োজন অনুযায়ী তোমার হচ্ছে কি এই থিকনেস দেওয়া থাকে। যদি আমার দেখা যায় যে আমি যে স্ট্রেন্থ দিলাম এবং যেই থিকনেস দিলাম, এই থিকনেস অনুযায়ী আমার লেন্থটা বেশি বড় হয়ে যাচ্ছে, তখন হয়তো তোমার এই ওয়েল্ডিং এর থিকনেসটা বাড়াইলে লেন্থ একটু কমে যাবে, বা স্ট্রেন্থ বাড়ালে কমে যাবে। তো এগুলো ভ্যারি করার মাধ্যমেই তোমার হচ্ছে গিয়ে এই থিকনেসটা আসলে চুজ করতে হয়। তো যাই হোক, এগুলো আসলে প্র্যাকটিক্যাল কাজ। তো আমাদের আপাতত এই মানগুলা এখানে দেওয়াই থাকবে। তো যেই ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালু ইউজ করি আমরা কি করব, আমরা ওয়েল্ডিং করবো। ঠিক আছে, তো আমরা দেখি আজকে যে এএসডি মেথডে কিভাবে ওয়েল্ডিং করতে হয়। তাহলে আমরা প্রথমে যেটা বের করবো যে অ্যালাউবেল ওয়েল্ড শেয়ার। ঠিক আছে, তো দেখো অ্যালাউবেল ওয়েল্ড শেয়ার একটা ফর্মুলা সরাসরি লেখছে, এটা করতে কি আসলে এটা একটু বুঝাই। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা ওয়েল্ডিং করা হচ্ছে, যেমন এই যে জায়গাটা তোমার এখানে ফিগারটা, আমাদের যে মেকানিজম, যে আমাদের ডবল অ্যাঙ্গেল ছিল, তো যেটা আমাদের করা হচ্ছিল যে আমরা এখানে ওয়েল্ডিং করব। তো ওয়েল্ডিংটা কি করতে হয় যে আমার এই পাশে একটা কি বলবো এটাকে, যে এই পাশে আমার একটা অ্যাঙ্গেল ছিল, এই পাশে তোমার হচ্ছে কাসেট প্লেট, আমার এই পাশে একটা অ্যাঙ্গেল। তো আমাদের এইখানে ওয়েল্ডিং করতে হবে, হবে ট্রায়াঙ্গুলার ওয়েল্ডিং করতে হবে, এই জায়গায় ওয়েল্ডিং করতে হবে, অ্যাজ ওয়েল আস আমাকে এই জায়গায় ওয়েল্ডিং করতে হবে এবং এই জায়গায় ওয়েল্ডিং করতে হবে। তার মানে ওয়েল্ডিং এর যে শেপটা, এটা অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ টাইপের। ঠিক আছে, তো এইরকম ট্রায়াঙ্গুলার শেপ টাইপের, ট্রায়াঙ্গুলার মধ্যে এটা তোমার হচ্ছে কি ওয়েল্ড সাইজ, এটা বলো বা এটা বলো একই কথা। এটা তোমার হচ্ছে ওয়েল্ড সাইজ, যেটা তোমার সিম্বলাইজ করা হয় স্মল এস দিয়ে। তো সেটা আমরা একটু বুঝি। তো এখানে দেখো পরবর্তীতে ফিগারটা আছে যে ওয়েল্ডিং এর যে ওয়েল্ড সাইজ এটা। তো দেখতে পাচ্ছ যে ওয়েল্ডিং এর এই যে ট্রায়াঙ্গুলার শেপটা, এটাই মেনলি আমরা হচ্ছে জয়েন্ট দিব, মানে এটাই আসলে তোমার স্টিলের ওই যে ইলেকট্রোডে সম্পূর্ণ গলা আমরা আটকা দিচ্ছি। তো এস হচ্ছে তোমার ওই যে ওয়েল্ডিং এর সাইজ। তো দেখতে পাচ্ছ এখানেও এস, এখানেও এস সেমসেম হচ্ছে। তো ওয়েল্ডিং এর মধ্যে সবচেয়ে মানে ক্রিটিক্যাল যে জায়গাটা, সবচেয়ে ক্ষুদ্র লেন্থ, সেটা তোমার হচ্ছে কি ওয়েল্ডিং সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা। তার মানে সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা কি হবে, সবার আগে ছেড়ে যাবে। তো এই ট্রায়াঙ্গুলারের ভিতরের মধ্যে সবচেয়ে ছোট লেন্থ হচ্ছে তোমার এই যে লেন্থটা, এই লেন্থটা কোন লেন্থ, যে আমার অতিভুজের সঙ্গে একদম রাইট অ্যাঙ্গেল করে এই তোমার হচ্ছে কি এই যে আর্টার রাইট অ্যাঙ্গেল ছিল এর সঙ্গে একটু মিলে যাবে, এই যে লেন্থটা, এটাকে বলা হয় ওয়েল্ড থ্রট। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়েল্ড থ্রট। তুমি যদি দেখো যে এই অ্যাঙ্গেলটা তুমি সাপোজ এখানে দিলা বা এখানে দাও, যেখানে দাও না কেন, দেখবা যে সবগুলো কিন্তু অবশ্যই এর চেয়ে বড় হবে। এর চেয়ে কিন্তু কম আর কোথাও পাওয়া যাবে না। এই ওয়েল্ডিং এর এই ট্রায়াঙ্গেলের ভিতরে সবচেয়ে ক্ষুদ্র লেন্থ হচ্ছে কি এই জায়গাটাই। তো সবচেয়ে ক্ষুদ্র লেন্থ কি হবে, সবচেয়ে উইক জোন, এবং এই জায়গায় সবার আগে ছেড়ে যাবে।
এই জন্য আমরা এটা করেসপন্ডে কি করবো, আমরা ডিজাইন করব। তো এই সবচেয়ে ক্ষুদ্র লেনটা তোমার বলা হয় ওয়েল্ড থ্রড, যেটাকে সিম্বলাইজ করা হচ্ছে TEDS, ঠিক আছে। তো এখন দেখো যে এই যে ছোট ট্রায়াঙ্গেলটা একটা আমরা চিন্তা করলাম, তো যেহেতু তোমার এটা রাইট অ্যাঙ্গেল আকারে এখানে মিলে গেছে, তার মানে কি এখানেও 45 ডিগ্রি, এই জায়গাও 45 ডিগ্রি। তো এখন ধরো আমরা এই ট্রায়াঙ্গেলের মধ্যে cos θ ফর্মুলা নিচ্ছি, কি cos θ ফর্মুলা হচ্ছে এটা তোমার ভূমি, এটা তোমার হচ্ছে কি ওয়েল্ড থ্রড, আর এটা তোমার হচ্ছে অতিভুজ, যেটা তুমি না ওয়েল্ড সাইজ, ঠিক আছে। তাহলে কি হবে যে TE/S ইজ ইকুয়াল টু কি হবে cos 45 ডিগ্রি। তাহলে T কি লেখা যায়, TE তোমার লেখা যায় S cos 45 ডিগ্রি। S ফর ওয়েল সাইজ, যেটা আমাদের ছিল কোশ্চেনে 5/60 নিচ্ছি, আর cos 45 এর মান কত কে বলতে পারবা? So 1/√2. 1/√2 1/√2, হ্যাঁ cos 45 এর মান হচ্ছে 1/√2। তো 1/√2 এর মান তোমরা যদি ক্যালকুলেটর বের করো তখন দেখবা যে 1/√2 এর মান হচ্ছে 0.707, ঠিক আছে। তো তার মানে এই যে TE আমরা বের করলাম S cos 45 ডিগ্রি, এটাই কিন্তু এখানে লেখছে যে এই যে cos 45 ডিগ্রি 0.707, আর এই যে 5/60 এটা কিন্তু তোমার এই যে SI ভ্যালু। তার মানে এখানে যে ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা উল্লেখ করা সেটা মেইনলি কিসের মান, সেটা মেইনলি তোমার হচ্ছে কি এই ওয়েল্ড শর্টের মান, ঠিক আছে। যেটা আমি আলাদা করে এখানে আসলে দেখানো ছিল না, তোমাদের দেখাই দিলাম, ঠিক আছে। এটা মনে রাখবা, এটা কিন্তু ওই যে সবচেয়ে ক্ষুদ্র যে লেন্থ, সবচেয়ে উইকেস্ট যে লেন্থ ওয়েল্ডিং এর ভিতরে, সেই লেন্থের মানটা TE। তো যাই হোক আমাদের 0.707 হচ্ছে cos 45 এর মান, আর আমাদের ওয়েল্ড সাইজ ইয়াদা থাকবে সেই মানটা আমরা এখানে লিখবো। তো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 5/16, তো আমরা 5/16 লিখলাম। আর এখানে তোমার আছে পরের যে ভ্যালুগুলো, যে 0.3 হচ্ছে কি ASD মেথডের ওয়েল্ডিং এর জন্য ফ্যাক্টর অফ সেফটি ফর অ্যালাউয়েবল ওয়েল্ড শেয়ার। আর এখানে তোমার বলা ছিল যে E70XX, তার মানে আমাদের FE হচ্ছে কত 70 KSI, তার মানে এখানে আমি 70 লিখবো, ঠিক আছে। তার মানে কোশ্চেনের মধ্যে যদি এখানে বলা থাকতো 60 KSI তাহলে 60 লিখতাম, ওয়েল্ড সাইজ যদি অন্য কোনো ভ্যালু থাকতো তাহলে আমি কি করতাম, এখানে আমি অন্য ভ্যালু লিখতাম। তার মানে কোশ্চেনের ভ্যালুর সঙ্গে কিন্তু এই ভ্যালু ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো কি কোশ্চেন? স্যার LRFD মেথড হইলে কি 0.3 জায়গায় কি হইতো স্যার? হ্যাঁ সেক্ষেত্রে তোমার ফ্যাক্টর অফ সেফটি আলাদা আছে, সেক্ষেত্রে তোমার দুই রকম ফ্যাক্টর অফ সেফটি আছে। সেক্ষেত্রে তোমার হচ্ছে 0.6 এবং 0.7, এখানে দুই রকম ফ্যাক্টর সেফটি। তো যখন আমরা LRFD মেথড করব তখন সেটা তোমাদের দেখাবো। তারপর একটু জাস্ট তুমি যেহেতু বললা একটু জাস্ট দেখায় আসি, দেখবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 0.6 এবং 0.7, এখানে সরি 0.6 না 0.6 এবং 0.75, ফাই যেহেতু শেয়ার যেহেতু ওয়েল শেয়ার যেটা 0.75, এখানে তোমার ডাবল ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে LRFD মেথডে। আর যখন করবো আমরা ASD মেথডে তখন আমরা আমাদের কি হবে, তখন আমাদের ফ্যাক্টর অফ সেফটি হবে 0.3। তো এই জন্য মেথডের সঙ্গে কোনটার কত ফ্যাক্টর অফ সেফটি এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক আমাদের যেহেতু ASD মেথড, তো সেইভাবে আমরা করলাম, করার পরে আমাদের ইউনিট কি আসলো, আমাদের ইউনিট আসলো যে 4.64 কিপ পার ইঞ্চি। মনে রাখবা যে অ্যালাউয়েবল ওয়েল্ড শেয়ার যেটা তোমরা করে আসছিলে SM1 এ, যে শেয়ার ফ্লো একটা টার্ম ছিল শেয়ার ফ্লো, তো ওই শেয়ার ফ্লো এবং অ্যালাউয়েবল ওয়েল্ড শেয়ার কিন্তু একই জিনিস বলতে গেলে, ঠিক আছে। তোমরা কিন্তু ওয়েল্ডিং ওই সময় করে আসছিলা। তো যে স্মল কিউ দিয়ে সিম্বলাইজ করা হয়, তো স্মল কিউ তোমার ইজিক্যালি কত আসছে যে 4.64 কিপ পার ইঞ্চি। এই ভ্যালুটা কি মিনিং করে, এই ভ্যালুটা মিনিং করে যে তুমি যদি ওয়েল্ডিং করো এই ইলেকট্রোড দিয়ে এবং এই থিকনেস যদি ওয়েল্ডিং করো, এই ওয়েল্ডিংটা প্রতি ইঞ্চিতে 4.64 কিপ আকারে কি করবে, ফোর্স রেজিস্ট করতে পারবে, ঠিক আছে। আবারও বলি, এই অ্যালাউয়েবল ওয়েল্ড সেটা কি মিনিং করে, যে এই যে মানটা আবার আসছে এই মানটা মিনিং করে তোমার হচ্ছে প্রতি ইঞ্চিতে, ঠিক আছে। যদি আমি 1 ইঞ্চি ওয়েল্ডিং করি, সেই 1 ইঞ্চি ওয়েল্ডিং কি করবে 4.64 কিপ রেজিস্ট করতে পারবে, ঠিক আছে। তো আমার কত কিপ ছিল, আমার কিপ ছিল তোমার 76 কিপ। প্রত্যেকে পাইছি সেটা আমাদের প্রথমে ছিল যে আমাদের ডেড লোড ছিল 42 কিপ, লাইভ লোড ছিল 110 কিপ, তো যোগ করলে আমাদের হয় 152 কিপ। কিন্তু কোশ্চেনে উল্লেখ ছিল কি ডবল অ্যাঙ্গেল, তার মানে এই 152 কিপকে কি করতে হবে, দুইটা অ্যাঙ্গেল মিলে রেজিস্ট করতে হবে। তাহলে একটা অ্যাঙ্গেল কত নেয়, একটা অ্যাঙ্গেল নেয় আমার চাই 76 কিপ, ঠিক আছে। তো ওইখান থেকে 76 আসছে, তো এই 76 আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে গিয়ে এই ফিগারটা আমাকে বুঝতে হবে। আমাদের মেইনলি ধরো এই ফিগারটা তোমাদের বোঝানোর জন্য আঁকছিলাম, এই ফিগার তোমাদের পরীক্ষা হলে না আঁকলেও সমস্যা নাই, কিন্তু ওয়েল্ডিং এর সময় এই ফিগার তোমাদের মাস্ট রাখতে হবে এবং এই ফিগারে নাম্বার থাকবে, এই ফিগারে ভুল করলে নাম্বার কাটা যাবে। তো এখন এই ফিগারটা বুঝতে হবে। তো দেখতেই পাচ্ছ যে এই ফিগারের মধ্যে কিভাবে আসছে, যে এটা যেহেতু একটা অ্যাঙ্গেল সেকশন, এই জন্য দেখো উপরে কিন্তু ডবল দাগ আসছে, ঠিক আছে। তার মানে আমি যদি এক্সপ্লেন করতে চাই, দেখো যে একদম এক্সট্রিম যে লাইনটা ছিল শর্ট লেগের, এই ধরো এই পয়েন্টটা কিন্তু আসলে এই যে প্রথম লাইনটা, ঠিক আছে। তারপর ধরো এই যে পয়েন্ট, আরেকটা পয়েন্ট, এটা কিন্তু তোমার এই সেকেন্ড পয়েন্টটা। তার মানে সোজা কথা আমি এই ফিগারটা আসলে কি এইভাবে দেখতে পাচ্ছি। আমি যদি এইভাবে ফিগারটা দেখি তাহলে কিন্তু আমি আসলে এই ভিডিও দেখতে পাচ্ছি। এটা তোমার হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউ, আর আমি যদি তোমার হচ্ছে গিয়ে পাশ থেকে টপ ভিউ দেখি বা সাইড ভিউ দেখি তাহলে আমি এই ফিগার দেখতে পাবো, এবং এই ফিগারটা কিন্তু আমাকে আঁকতে হবে, এই ফিগার আমাদের জরুরি কিছু না। তো এই পয়েন্ট বললাম হচ্ছে কি প্রথম লাইনটা, এই পয়েন্ট তোমার হচ্ছে কি সেকেন্ড লাইনটা, এই যে পরের সেকেন্ড লাইনটা,
আর এই যে লং লেগের এন্ডিং যে পয়েন্টটা তোমার হচ্ছে কি এই লাইনটা, ঠিক আছে? আর মাঝখানে তোমার ডট লাইন দেওয়া, এটা তোমার হচ্ছে যেখানে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি। এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমি যে ফোর্স দিব, আমি এখানে ফোর্স যেটা তোমার এখানে দিচ্ছি যে জায়গার মধ্যে 76 স্কিপ, এই ফোর্সটা আমি কোন লাইন বরাবর দিব? সিজি বরাবর নাকি সিজির বাইরে? বলো তো। সিজি বরাবর। সিজি বরাবরই তো কেন সিজি বরাবর দিব? লোডটা স্ট্রাকচারে সিজি বরাবর কাজ করতেছে না, না হলে তো টুইস্ট করবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা, যে যেটা হচ্ছে যে আমি যদি সিজি বরাবর চিন্তা করি আমার কোথায় হচ্ছে, এটা কিন্তু কোথাও কোশ্চেনের মধ্যে উল্লেখ নাই, কোথায় কাজ করতেছে উল্লেখ নাই কিন্তু। তো এটা আমাদের উপর ডিপেন্ডেন্ট। তো যেটা হচ্ছে আমরা যদি সিজি বরাবর চিন্তা করি যে আমার লোডটা যেটা অ্যাপ্লাইড হচ্ছিল সেটা সিজি দিকেই ছিল, যদি তাই হয় সেক্ষেত্রে কি হবে যে তোমার এই ফোর্সের এক্সটার্নাল যে ফোর্স এটা ঠিক প্যারালালি কিন্তু তোমার কি আছে, এই ওয়েল্ডিং গুলো আছে। তাহলে কি হবে যে ওয়েল্ডিং গুলোর মধ্যে শুধুমাত্র কি হবে, শেয়ার জেনারেট করবে এবং শেয়ারের করেসপন্ডিং কি করবে, সে সেটা রেজিস্ট করবে এই অ্যালাউবল ওয়েলশেয়ারের মাধ্যমে। এখন যদি আমি সাপোজ সিজি বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় যদি ফোর্সটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, একটা ইসেন্ট্রিসিটি আসবে এবং কি হবে, সেই ইসেন্ট্রিসিটির কারণে একটা টর্শনাল মোমেন্ট ক্রিয়েট হবে, তাই না? একটা টর্শনাল মোমেন্ট ক্রিয়েট আসবে। তার মানে কি করতে হবে, তখন ওয়েল্ডিং কে আমার শেয়ারও রেজিস্ট করতে হবে অ্যাজ ওয়েল এস আমাকে টর্শনও রেজিস্ট করতে হবে। তার মানে ওয়েল্ডিংটাকে আরো স্ট্রং করতে হবে এবং সেক্ষেত্রে ওয়েল্ডিং ডিজাইনটা কি করতে হবে, যে শেয়ার প্লাস টর্শনের জন্য আমার ডিজাইন করতে হবে, তাই না? তো আমার এত ঝামেলা করার কোনো দরকার নাই। আমরা যেটা করবো, আমরা সিজি বরাবর চিন্তা করবো যেন তোমার এটার মধ্যে কি হয়, শুধুমাত্র পিওর শেয়ার হয়, ঠিক আছে? আমরা কখনো ইসেন্ট্রিসিটি দিয়ে চিন্তা করবো না। এটা তোমাদের এসএম এ যদিও শেখানো হয়েছিল, তো এটা তোমাদের এসএম এ পার্ট না, ধরো তোমার থেকে নরমালি আমরা সিজি দিকেই আমরা কাজগুলো অলওয়েজ করে যাব, ঠিক আছে? তো আমরা যেটা করবো, আমরা সিজি বরাবরই আমরা ফোর্সটা দিব যেন কোনো প্রকার টর্শন এখানে জেনারেট না করে। ওকে, আমরা সেটা বুঝলাম, আমাদের একটা ডিসিশনে আসলাম। হ্যাঁ বলো, কোশ্চেন। স্যার এই ফিগারটা কি সব সময় সেম থাকবে স্যার? আপাতত এই অঙ্কের জন্য এই ফিগার সেম, অন্য অঙ্কের ক্ষেত্রে অন্যরকম হবে, ডিপেন্ড করে তোমার ফিগার তুমি কি হবে সেটার উপর ডিপেন্ড করে। তুমি যদি উল্টাতে পারো কোনো সমস্যা নেই। তো আপাতত এই ফিগার, এই অঙ্কের জন্য এই ফিগার ঠিক আছে, এই ফিগার ইনক্লুড থাকবে। তো এখন যেটা হচ্ছে আমার এই ভ্যালু গুলো লাগবে, যে আসলে সিজি ডিস্টেন্সটা কত সেটা লাগবে। তো এখন খেয়াল করে দেখো যে এই যে ডিস্টেন্সটা, এটা আমাকে বের করতে হবে আমাকে চারটা সাপোর্ট নিয়ে। তো আমাদের এই অ্যাঙ্গেলের নাম ছিল যে 6 × 4 × 3/8। তো এখন আমাকে দেখতে হবে যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা কেমনে পাবো। তো এই ডিস্টেন্স কি ছিল, শর্ট লেগ থেকে, এই যে শর্ট লেগ থেকে তোমার কি ছিল, তোমার সিজি পর্যন্ত ডিস্টেন্স। তো সেটা আমার লাগবে। আমরা টেবিলে যাই, টেবিলে গিয়ে দেখি, আমরা ফার্স্টে ফিগারটা দেখি। দেখো ভালো মতো খেয়াল করো যে এটা ছিল লং লেগ, এটা ছিল শর্ট লেগ। আমি যেটা বললাম যে শর্ট লেগ, এটা তোমার হচ্ছে সিজি পয়েন্টটা, সেন্টার অফ গ্র্যাভিটি। শর্ট লেগ থেকে সিজি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা কোন ডিস্টেন্স, এক্স না ওয়াই বলো তো? ফিগার কি বোঝা যাচ্ছে? ওয়াই। স্যার এটা ওয়াই। আচ্ছা ওয়াই, ভেরি গুড। শর্ট লেগ থেকে সিজি পর্যন্ত ডিসটেন্স তোমার হচ্ছে এখানে দেওয়াই আছে ওয়াই, ঠিক আছে? যদি বলতাম লং লেগ থেকে ডিসটেন্স তাহলে বলতাম এক্স। তার মানে কেউ যদি পরীক্ষা হলে সাপোজ লং লেগ সবাই কাজ করো, সরি শর্ট লেগ সবাই কাজ করো, সেক্ষেত্রে কি হবে, এই এক্সটেন্ড পোর্শনটা হয়ে যাবে লং লেগ, সেক্ষেত্রে তোমাকে হয়তো এক্স ভ্যালু নিতে হতো, ঠিক আছে? তা আমরা যেটা আগেই বলে আসছিলাম যে আমরা লং লেগ সবাই কাজ করবো, সেক্ষেত্রে আমার ইকোনমিক হবে। দ্যাটস ওয়াই আমরা কি করবো, দ্যাটস ওয়াই আমরা লং লেগ সবাই কাজ করলে কি হবে, শর্ট লেগ থেকে সিজি পর্যন্ত ডিসটেন্সটা পাওয়া যাবে। তো শর্ট লেগ থেকে সিজি পর্যন্ত ডিসটেন্স কি ডিসটেন্স, ওয়াই ডিসটেন্স। তাহলে আমরা কি করব, আমাদের যে অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেলের নাম ছিল তোমার 6 × 4 × 3/8। সেইটার জন্য ওয়াই ভ্যালু ছিল কত, 1.93 ছিল আমার ওয়াই ভ্যালু। তাহলে আমি কি করলাম, এখান থেকে এই 1.93টা আমি ইনপুট দিলাম, ঠিক আছে? তাহলে আমি 1.93 পেয়ে গেলাম চার্ট থেকে, যে অ্যাঙ্গেল ছিল সেই চার্ট থেকে পেয়ে গেলাম, এবং মনে রাখবে এটা কিন্তু ওয়াই ভ্যালু। আর তারপর যেটা হচ্ছে যে এই যে বাকি যে ভ্যালুটা, এটাকে আমি পাবো যে আমার লং লেগ যেটা আমরা নিয়ে আসছিলাম, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, আমার যেটা লং লেগ ছিল 6 ইঞ্চি, এই 6 ইঞ্চির সঙ্গে আমরা কি করছি, এই যে ওয়াই ডিসটেন্স যেটা আমরা চার্ট থেকে পেয়ে গেলাম সেটা মাইনাস করলাম। তাহলে আমরা পেয়ে গেলাম বাকি মানটা যে 4.07। তাহলে দেখো আমার টেবিলের মধ্যে, আমার এই ফিগারের মধ্যে সকল ভ্যালু কিন্তু বের হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করবো, এখন আমি ওয়েল্ডিং করবো। এখন কথা হচ্ছে এখানে যখন আমি ফিগার আঁকছি, ফিগারের মধ্যে আমি কি করছি, যে জায়গায় শর্ট লেগ ছিল সেই জায়গায় ওয়েল্ডিং এর লেন্থ একটু বড় আঁকছি, এবং যে জায়গায় শর্ট লেগ ছিল না সেই জায়গায় ওয়েল্ডিং এর লেন্থ একটু ছোট আঁকছি। এটা আঁকার কারণ কি, কে বলতে পারবা? আমার কোশ্চেন কি বোঝা গেছে কি বললাম? না স্যার, আরেকবার পড়লে ভালো হতো। আবার বলতেছি, স্যার লং লেগে কি স্যার বেশি জায়গা জুড়ে ওয়েল্ডিং লাগবে? হ্যাঁ আমি সেটাই বলতেছি যে আমি এখানে ফিগার আঁকার সময় যেটা আঁকছি, দেখো এই যে লাল করে আমি দেখাই দিচ্ছি, তাই না? তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লাল করছি, তোমাদের পরীক্ষা লেখা লাল করতে হবে না, তোমরা জাস্ট হ্যাচ লং লেগের ওজনের কারণে বেশি আমাকে বলতে রেজিস্ট্যান্স দাও, দেয়। আমাকে আমি বলে নেই তারপরে বলতে দাও, বলি তারপরে বলো। যেটা হচ্ছে আমি এখানে লং লেগের
লং লেগ তো শোয়ানো আছে, শর্ট লেগের এই জায়গায় ওয়েল্ডিং এর লেন্থটা যেটা L1 সেটা কিন্তু আমি একটু বড় আঁকছি, আর এই জায়গায় তোমার হচ্ছে আমি ছোট আঁকছি। দ্যাট মিনস L1 আর L2 আমি সেম সেম আঁকি নাই, L1 টা বড় আঁকছি। কেন আঁকছি সেটা কারণ বলতেছি। স্যার ডান দিকের ছবিটা যদি দেখি স্যার, ওইদিকে আর লেন্থটা বেশি আছে, ইয়া বরাবর, যে প্লেট বরাবর এস এস আর কি বেশি। এস তো সেম, এস তো তোমার এই যে এস তো এসি আছে, এস তো চেঞ্জ হচ্ছে না, ওয়েল্ডিং এর যে থিকনেস সেটা তো সেমই ওয়েল্ডিং এর আছে। ডাইমেনশন কমানোর জন্য স্যার। স্যার ওদিক থেকে টেনশন বেশি আসতেছে বা আমার কোশ্চেন হচ্ছে কি why L1 is more than L2? কোশ্চেনটা কি বুঝতে পারছো না কোশ্চেন বুঝতে পারো নাই? কোশ্চেন বুঝতে পেরেছি। তাহলে বলো অ্যানসার কি হতে পারে? স্যার সিজিটা L1 এর দিকে আছে। সিজিটা L1 এর দিকে কেন আছে, কারণটা কি? ম্যাচ কারণ ডিস্ট্রিবিউশন ওইদিকে এখানে material বেশি। আছে। এখানে তো যেই দিকে ম্যাটেরিয়াল বেশি থাকে সিজি ওইদিকে শিফট করবে না। স্বাভাবিক। এই জায়গা কিন্তু Material বেশি আছে। এই যে শর্ট লেগ তাই না, শর্ট লেগটা কি আছে উপরে উঠে আছে তাই না, তার মানে এই জায়গা কিন্তু ওই অ্যাঙ্গেলের ওয়েটটা বেশি এবং তোমার এই জায়গায় শর্ট লেগটা কিন্তু প্রজেক্টেড অবস্থায় আছে। এই প্রজেক্টেড অবস্থা থাকার কারণে কি হচ্ছে, তোমার যে সিজি ছিল, এই যে আমি ফিগারে যদি যাই দেখো সিজিটা কিন্তু এই একদম মাঝখানে নাই, এই জায়গায় নাই তাই না। আমি যদি বলতাম টোটাল লেন্থের মাঝখানে তাহলে এই জায়গা হতো, কিন্তু এই জায়গা নাই। কেন নাই? কারণ এখানে এই শর্ট লেগটা প্রজেক্টেড অবস্থায় আছে। তার মানে কি হবে, এই জায়গার জন্য কি হচ্ছে সিজিটা কিন্তু একটু নিচে নেমে যাচ্ছে তাই না। এই জন্য তোমার ওয়াই ডিসটেন্স কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এখান থেকে ওয়াই ডিসটেন্সটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তো যেহেতু এই জায়গাটা আসলে ভার বেশি এবং এই জায়গাটা কি হবে বেশি তোমার ফোর্স জেনারেট কাজ করবে আর কি, এই জায়গায় ভার বেশি কারণে এই জন্য কি করতে হচ্ছে, এই জন্য এই জায়গাটার মধ্যে আমার ওয়েল্ডিং এর লেন্থ একটু বেশি দিতে হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি বলি যে এটা তোমার অ্যাঙ্গেল সেকশন না, এটা তোমার চ্যানেল সেকশন। ঠিক আছে, তার মানে দুই জায়গায় কিন্তু এরকম শর্ট লেগ থাকবে তাই না। এই যে চ্যানেলের ক্ষেত্রে কি হবে, এরকম সি শেপ তো তাই না। তো সি শেপের বেলায় L1 L2 কি হবে বলতো? সেম হবে স্যার। সেম হবে। গুড, এটা বুঝতে পারছো। ঠিক আছে, যেহেতু অ্যাঙ্গেলের ক্ষেত্রে এল শেপ, এই জন্য যে জায়গায় তোমার এরকম একটা শর্ট লেগ বা লং লেগ তোমার প্রজেক্টেড অবস্থায় আছে, দ্যাটস ওয়াই এই জায়গায় আমার কি হতে হচ্ছে, ওয়েল্ডিং এর লেন্থটা একটু বড় দিতে হচ্ছে। ঠিক আছে, এবং এটা ধরো আমরা থিওরিটিক্যালি বুঝলাম, আমরা যখন ম্যাথ করবো, আমরা ম্যাথ করবো যখন আমরা L1 L2 মান বের করবো, তখন তোমরা নিজেরাও এটা প্রমাণটা পেয়ে যাবে যে আসলেই L1 এর মানটা L2 থেকে বড় হয় কিনা। ঠিক আছে, আমরা প্রোগ্রেস করি। তো যেটা হচ্ছে যে প্রসিড করি আমরা যে L1 এর মানটা তো আমরা বুঝলাম তাহলে বড় হচ্ছে, যেহেতু তোমার এই জায়গায় শর্ট লেগটা প্রজেক্টের অবস্থা ছিল, এই জন্য এই মানটা বড় হবে। আর এই জায়গায় তোমার L2 টা কি হবে, অ্যাটলিস্ট L1 থেকে ছোট হবে, সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমরা এই L1 এবং L2 মান বের করবো। তাহলে কি হবে, এই জায়গায় তোমার হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে আমার টেনশন ফোর্সটা কাজ করতেছে 76 কিপ, এবং কি হবে যে এই দুটা তোমার হচ্ছে ওয়েল্ডিং এর যে জায়গাগুলা L1 এবং L2 কি করবে, এরা বাম দিকে এটার প্যারালালি কি করবে, ফোর্স রেজিস্ট করবে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যালাউবেল ওয়েলশেয়ারটা কি বলছিল যে প্রতি ইঞ্চিতে এত কিপ, তো এখানে কি আছে L1 ইঞ্চি, তাহলে এই রেজিস্ট্যান্সের মান কত হবে বলতো? ওইটা ইনটু L1। যে সাপোজ আমি যদি বলি ধরো এই পয়েন্টের রেজিস্ট্যান্স ধরলাম R1, এই পয়েন্টের রেজিস্ট্যান্স ধরলাম সাপোজ R2। ঠিক আছে, তাহলে R1 এর জায়গায় কি লেখা যায় বলতো? 4.64 ইনটু L1। গুড, ভেরি গুড, 4.64 ইনটু L1 তাই না, 64 ইনটু L1। কারণ কি, কারণ বলতেছে প্রতি ইঞ্চিতে এত কিপ, এখানে আছে L1 ইঞ্চি, তাহলে R1 কি হবে 4.64 ইনটু L1। সিমিলারলি R2 কি হবে 4.64 ইনটু L2। ঠিক আছে, তাহলে R1 আমরা বুঝতে পারলাম এবং R2 আমরা বুঝতে পারলাম। আমরা কিন্তু এইগুলা ভ্যালু নিয়ে কিন্তু কাজ করবো এবং দেখবা পরে কিন্তু এই ভ্যালুগুলো নিয়ে কাজ করছে, তো আমরা আগের থেকে তোমাকে বুঝা রাখলাম। তো যাই হোক, আমরা এখন নিচে আগাই যে কিভাবে ওয়েল্ডিং করতে সেটা দেখে আসি। তো দেখো আমরা ফার্স্টে যেটা করছি, আমরা L2 পয়েন্টে আমরা এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। তো মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে তোমার হচ্ছে কি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স তাই না। তো যেটা হচ্ছে আমরা মোমেন্ট নিই, তাহলে আমরা ধরো এই পয়েন্টে মোমেন্ট নিই, তাহলে কি হচ্ছে পয়েন্টে মোমেন্টে কি হচ্ছে, আমার ফোর্স এটা আছে এবং কি আছে এটা আছে, তাহলে কি হবে যে এবং ধরলাম ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে কি হলো মাইনাস R1 ইনটু কি হবে ডিসটেন্স কত হবে 6 ইঞ্চি। তো দেখো এই যে R1 এর ভ্যালুটা কিন্তু এখানে লিখে দিচ্ছি একবারে। ঠিক আছে, এটা কিন্তু আসলে R1 কি ছিল যে 4.64 ইনটু L1 ছিল। ঠিক আছে, একবারে কিন্তু লিখে দিচ্ছে। তাহলে R1 ইনটু 6 ইঞ্চি, আর এটা মানে ক্লকওয়াইজ এর পজিটিভ, তাহলে কি হবে 76 ইনটু 4.07 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই পুরো ইকুয়েশন থেকে শুধুমাত্র L1 টা আননোন, তাহলে কি হবে L1 টাকে বাম পাশে রাখলাম, সব বাম পাশে নিয়ে গেলাম, প্লাস মাইনাস গুণ ভাগ করে কি পেয়ে গেলাম, আমি L1 এর মান পেয়ে গেলাম 11.11 ইঞ্চি। ঠিক আছে, একটা মান পেয়ে গেলাম। সিমিলারলি আমরা কি করব, আমরা এইখানে তোমার যে ওই জায়গাটার মধ্যে আমরা এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি L1 পয়েন্টে, তাহলে কি হবে এখানে তোমার R2 পাবো এবং তোমার হচ্ছে এখানে 76 পাচ্ছি আমার এক্সটার্নাল লোডটা, তাহলে কি হবে যে এবং R2 দিয়ে বের করি, তাহলে R2 ইনটু কি হবে
ডিসটেন্স হচ্ছে আমার 6 ইঞ্চি, তাহলে এই যে ভ্যালুটা 4.64 into L2 এটা তোমার R2 ভ্যালু, ঠিক আছে? তো R26 ইঞ্চি এবং মাইনাস যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস 76 ইন্টু কি হবে 1.93 করে কি হলো ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে একই জিনিস যে আমার L2 টা আননোন, সবকিছু আমার নোন, প্লাস মাইনাস গুণভাগ করে আমি কি করলাম, আমি পেয়ে গেলাম যে L2 এর মানটা 5.27। তো দেখতেই পাচ্ছ যে আমার L1 এর মানটা দেখো প্রায় L2 কি দ্বিগুণের চেয়েও বেশি আসছে, তাই না? তার মানে বুঝতেই পারছো যে আসলে যে আমরা একটু আগে যে বললাম কথাটা যে L1 যে বড় হবে সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে যাচ্ছে। তো এখানে একটা কাজ করতে হবে, সেটা তোমার হচ্ছে কি L মিনিমামের মান বের করতে হবে জাস্ট চেক দেওয়ার জন্য। L মিনিমামের মান তোমার হচ্ছে যেটা কোড বলে দিয়েছে 4s, s তোমার হচ্ছে যে ওয়েল সাইজ যেটা দেওয়া ছিল 5/16, তো 4s করলে আমার মান আসে কত 1.25। তো যেটা হচ্ছে এই দুটো ভ্যালু কি করতে হবে, কোনটা স্যার? s হচ্ছে যে ওয়েল সাইজ, যে কোশ্চেনে বলা ছিল না ওয়েল সাইজ, এই যে 5/16 ইঞ্চি, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে আমি এখানেও বলছিলাম s এর ভ্যালুটা, যে s, এই যে s বলে তো আছে 5/16 ইঞ্চি। তো যেটা হচ্ছে এস আই ভ্যালু পেয়ে গেলাম যে এস আমার আসলো যে 5/16, তাহলে 4s করলে কত হয় 1.25। তো যেটা হচ্ছে আমার দুইটা ভ্যালু, এই L1 এবং L2 দুইটা ভ্যালু কি করতে হবে, আমার অবশ্যই এই L মিনিমাম থেকে বড় হতে হবে, ঠিক আছে? তা দেখো এখানে কিন্তু দুইটা ভ্যালু কি আসছে, আমার L মিনিমাম থেকে বড় আসছে, তার মানে কোনো সমস্যা নাই, এগুলাই কন্ট্রোল, এগুলাই আমি দিয়ে যাব। এখন কোনো কারণে যদি এমন হয় যে দুইটার মধ্যে কোনো একটা ভ্যালু বা দুইটা ভ্যালু আমার L মিনিমামে ছোট আসছে, তাহলে কি করতে হবে, এল মিনিমাম নিতে হবে এটা। তখন এল মিনিমাম নিতে হবে। তোমরা যেমন আরসিসি তে করে আসছো যে এস এর সঙ্গে এস মিনিমাম চেক, এখানে অনেক টেকন টাইপেরই যে আমার কোডে বলা যে এর চেয়ে মিনিমাম লেস দেন ওয়েটিং করা যাবে না। হ্যাঁ, কেউ কিছু বললা? আচ্ছা, তো যেটা হচ্ছে যে এল মিনিমামের, হ্যাঁ এল মিনিমামের ছোট হওয়া যাবে না, যদি বড় হয় তা তো ওকে, এবং যদি ছোট কারণে ছোট হয়ে যায় তাহলে আমাকে এল মিনিমামই প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো মেইনলি অঙ্কটা একটু পর্যন্তই শেষ, যে আমাদের ওয়েল্ডিং করতে হচ্ছে, অঙ্ক এখানেই শেষ। এরপর দেখবো তোমাদের গাছের পেটে ডিজাইন আছে। তো গাছের পেটে ডিজাইন আসলে আমাদের খুব একটা জরুরি কিছু না, কারণ আমরা আগের থেকে কিন্তু বলে আসছিলাম যে আমাদের থিকনেস অফ গাছের পেট কত হবে, ঠিক আছে? আমরা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিব। তো আর থিকনেসটা বললেও এই থিকনেসটা ধরো আমি যদি নাও দিই, যদি ডিজাইন করে বের করতে হয়, তখন দেখা যায় ট্রায়াল এন্ড এররের মতো একটা পড়ে যায়, যে আমি আগে অ্যাজুম করে আসছি, পরে দেখা যাবে তোমার এখান থেকে বের করে আরেকটা মান আসলো, সেখানে আবার এই কাজটা থেকে করে আসতে হবে, সম্পূর্ণ কাজটা আবার রিপিট করতে হবে। এগুলো আসলে প্র্যাকটিক্যাল কাজের জন্য অ্যাপ্লিকেবল, বাট এখন তোমাদের এমনি ম্যাথমেটিক্যাল প্রবলেম ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। যার কারণে অঙ্ক যদি 80 পরীক্ষা হলে এই ওয়েল্ড ডিজাইন পর্যন্তই আসবে, দ্যাট মিন্স ওয়েল্ডিং এর এই অ্যালাউবেল ওয়েলচার এবং ওয়েল্ডিং এর দুটো লেন্থই পর্যন্ত বের করতে হবে, এই পর্যন্তই অঙ্ক থাকবে, ফুল একটা ডিজাইন প্রবলেম। এই গাছের পেটের ডিজাইন তোমাদের লাগবে না, ঠিক আছে? এখন আসে অঙ্কটা চেঞ্জ। অঙ্কটার প্রথম চেঞ্জ একটু বলি। চেঞ্জ গুলো তোমার যেটা হতে পারে যে আমার যেমন এখানে তোমার বলা ছিল যে A36 স্টিল, তোমাদের অলরেডি ফার্স্ট ক্লাসে আমি দেখাছিলাম যে এ মানে 572 হতে পারে, A992 হতে পারে, এরকম কিন্তু আরো স্টিল ছিল, ঠিক আছে? তো ওরকম কিন্তু স্টিল সেকশনের নাম হতে পারে, সেক্ষেত্রে দেখবা যে FY এবং FU মান কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। দেন এখানে খেয়াল রাখবা যেখানে কি ডবল অ্যাঙ্গেল বলা নাকি সিঙ্গেল অ্যাঙ্গেল বলা। যদি বলা হয় সিঙ্গেল অ্যাঙ্গেল, তো সিঙ্গেল অ্যাঙ্গেলের জন্য কি হতে পারে সেটা একটা এক্সাম্পল এখানে করে দেওয়া আছে, তোমরা চাইলে একটু নিজেরা সেলফ স্টাডি করতে পারো, ঠিক আছে? এখানে দেখবা একটা অঙ্ক যে তোমার সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে করে দেওয়া আছে। তো তোমরা এখানে যদিও ওয়েল্ডিং ডিজাইনটা করে নাই, তোমরা ধরো এই পর্যন্ত এল বাই আর পর্যন্ত করার পরে নিজেরা চাইলে প্র্যাকটিস করার জন্য ওয়েল্ডিং ডিজাইনটা করে আসতে পারো, এবং হয়তো আমার জিজ্ঞেস করে ওয়েল্ডিং এর মানটা মানে কারেক্ট করতে পারো যে ঠিক আছে কিনা, জাজমেন্ট করতে পারো, ভ্যালিডেট করতে পারো। তো ওই যেটা বললাম যে এটা ডবল অ্যাঙ্গেল হতে পারে, সিঙ্গেল অ্যাঙ্গেল হতে পারে। সিঙ্গেল অ্যাঙ্গেল হলে চেঞ্জ কোন জায়গায় হবে, সিঙ্গেল অ্যাঙ্গেল হলে চেঞ্জ হবে তোমার যে এখানে তোমার যে দুইটা ভাগ করছিলে এই ভাগ করা লাগবে না, টোটাল লোডকেই তুমি হচ্ছে কি 21.6 এ ভাগ করে গ্রস এরিয়া বের করবা রিকোয়ার্ড যেটা, সেখান থেকে অ্যাঙ্গেল চুজ করবা। এবং যেহেতু আমার ডবল অ্যাঙ্গেলের বেলায় ওয়াই এক্সিস চেঞ্জ হচ্ছিল, সিঙ্গেল অ্যাঙ্গেলের বেলায় কিন্তু এরকম ওয়াই এক্সিস আর চেঞ্জ হবে না। তার মানে সিঙ্গেল অ্যাঙ্গেলের বেলায় কি করতে হবে, টেবিলের মধ্যেই আমার যা ছিল যে আর এক্স এবং আর ওয়াই এবং আর জেড যা ছিল এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমাকে চুজ করতে হবে, ঠিক আছে? সিঙ্গেল অ্যাঙ্গেলের বেলায়, সিঙ্গেল অ্যাঙ্গেলে এরকম নতুন করে আই ওয়াই বা আর ওয়াই বের করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো ওখান থেকে টেবিল থেকেই আর এক্স আর ওয়াই আর জেড থেকে একটা মিনিমাম চুজ করবে, এবং সেটা কি করবে এল বাই আর রেশিও করে দেখবা যে ওকে হয় কি নট ওকে হয়, সেভাবে কি করতে হবে কমেন্ট করতে হবে, ঠিক আছে? তারপরে ওয়েল্ডিং ডিজাইন অ্যাজ ইউজুয়াল যা ছিল সেটা থাকবে। তো তার মানে সিঙ্গেল অ্যাঙ্গেলের মধ্যে চেঞ্জ কোন জায়গায় হচ্ছে, এই জায়গায় ভাগ হচ্ছে না এবং এই জায়গায় কোনো কাজ এক্সট্রা করতে হচ্ছে না, এটা তোমার হচ্ছে মেইন চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, তো অঙ্কটা তাহলে বললাম যেটা সিঙ্গেল অ্যাঙ্গেল হতে পারে, ডবল অ্যাঙ্গেল হতে পারে, খেয়াল রাখবা সিঙ্গেল চ্যানেল হতে পারে, ডবল চ্যানেল হতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখবা, ঠিক আছে? এটা কিন্তু চ্যানেল সেকশন দিয়েও কিন্তু অঙ্কটা চাইলে করা যেতে পারে, তোমরা যদি চাও চ্যানেল দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারো। তারপর ধরো এই মান চেঞ্জ হতেই পারে,
যেহেতু অনলাইনে যদি পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো তোমাদের রোল ওয়াইজ চেঞ্জ করে দেওয়া হবে, ধরো লেন্থ চেঞ্জ করা যেতে পারে, ডেড লোড লাইভ লোড চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে, ইলেকট্রোডের আলটিমেট স্ট্রেন্থ চেঞ্জ করা যেতে পারে, ওয়েল্ড সাইজ চেঞ্জ করা, এগুলো ভ্যালু তো তোমার চেঞ্জেবল, তাই না? ভ্যালু তোমার হুবহু কোনো পরীক্ষা পাবা না, এগুলো তোমার রোল ওয়াইজ চেঞ্জ হবে, তো ভ্যালু গুলো তোমার চেঞ্জ হতেই পারে, যা আসে সেটাতে করবা। কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা কি A36 নাকি অন্য, এটা কি তোমার কি বলা, ডবল অ্যাঙ্গেল, সিঙ্গেল চ্যানেল, ডবল চ্যানেল কি বলা খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে হুইচ মেথড, এটা কি ASD মেথড নাকি LRD মেথড। খেয়াল রাখবা তুমি যদি মানে ASD মেথডের অঙ্ক হয়তো তোমার দেয় নাই, হয়তো LRD মেথডের অঙ্ক দিলাম, তুমি পুরো অঙ্কটা ASD মেথডে করে গেলা, তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হবে, একদম পুরোপুরি জিরো, কোনো এক্সট্রা নাম্বার কিন্তু নাই, কারণ এখানে কিন্তু শুরু থেকেই আওয়ার ফ্যাক্টর সেফটি চেঞ্জ, ঠিক আছে? তো অবশ্যই মেথড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই পরীক্ষায় অঙ্ক কাউন্ট পেয়ে গেলা, অ্যান্সার করা শুরু করে দিলা, তা কিন্তু করবা না, অবশ্যই ভালো মতো রিডিং করবা যে অঙ্কগুলোর মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া, ডাবল চেক ট্রিপল চেক করে দেখবা কি কি ইনফরমেশন দেওয়া, তারপর অঙ্ক শুরু করবা যে আসলে আমার কি দেওয়া ছিল এবং কি বের করতে হবে, ঠিক আছে? ফার্স্টে কিন্তু সম্পূর্ণ কাজটা মানে একবার শুরু করে দিও না, এইগুলা জিনিসপত্র দেখে এবং কোন মেথডে চাওয়াতে সেটা কিন্তু দেখবা। ওকে, তাহলে ওকে চেঞ্জ করলাম বললাম। এখন আসি যে এক্সট্রা কাজ তোমাদের করতে বললাম সেটা তোমাদের এখন করতে দিব। তোমরা যেটা হচ্ছে যে এখানে তোমার যেটা বলা ছিল যে ওয়েল্ডিং দুই সাইডে, ঠিক আছে, এখানে কিন্তু একটা চেঞ্জ হতে পারে, হয়তো চেঞ্জ করলাম যে ওয়েল্ডিং তোমার 3 সাইডে, যে এখানে যেমন এই জায়গাও ছিল এবং এই জায়গা ছিল, যদি এই সাইডে আমি একটা এক্সট্রা ওয়েল্ডিং করি, এই সাইডে কি ছিল, এই সাইডে আমার ছিল লং লেগ, তাই না? তো লং লেগের ফুল সাইজ যদি আমি ওয়েল্ডিং করে যাই, L3 যেটা বললাম নতুন করে ওয়েল্ডিং, তাহলে L1 L2 এবং L3 তিনটা মান কি হবে, সেটা কি পারা যাবে?